1981 সালের জুন মাস ইরানের একটি মসজিদে তার সাংবাদিক সম্মেলন চলছিল। আচমকা টেপ রেকর্ডারে লুকোনো বোমা বিস্ফোরণ। গুপ্ত হত্যার ওই ষড়যন্ত্রে ডান হাতটা স্থায়ীভাবে পঙ্গু হয়ে যায় তার। মোহাম্মদ রেজা শাহ পাহলভির শাসনে 3 বছরের জন্য নির্বাসনে পাঠানোর আগে মোট 6 বার গ্রেপ্তার করা হয়েছিল তাকে, কিন্তু তাকে আটকানো যায়নি। ক্ষমতার চড়াইয়ে ক্রমেই এগিয়ে গেছেন তিনি। এখন মহাশক্তিধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংকার বাস্টার বোমার জবাবে পাল্টা মার্কিন সেনা ছাউনিতে মিসাইল ছুড়ে বিশ্ব রাজনীতির কেন্দ্রে এই 86 বছরের বৃদ্ধ। কে তিনি? কি তার পরিচয়? কিভাবে তিনি এলেন ইরানের সর্বোচ্চ মসনদে? আজকের এই এপিসোড বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের মাপকাঠিতে দুনিয়ার সবথেকে ক্ষমতাশালী 21 জন মানুষের অন্যতম এই আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আমার এই ভিন্ন স্বাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আপনাদের উৎসাহ পেলে আমি এই চ্যানেলে আরও নতুন নতুন বিষয় তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 1981 সালের 30 আগস্ট খামেনির সহযোগী ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজাই গুপ্ত হত্যার চক্রান্তে নিহত হন। এরপর খামেনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশভাবে জয়ী হন। তারপর আরও এগিয়ে যাওয়া। 1989 সালে তার পূর্বসূরি খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ শাসক পদে বসেন তিনি। দেশ শাসনে নিজের বজ্রকঠিন মুঠো বজায় রেখে গাজা, সিরিয়া, লেবানন সহ গোটা মধ্যপ্রাচ্যে তিনি তার প্রভাব বাড়িয়েছেন। আর সেই প্রভাবের অভিঘাত এতটাই যে মার্কিন প্রেসিডেন্টের হুমকিকেও পরোয়া করেন না তিনি। পশ্চিমী দুনিয়ার লাগাতার হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের সঙ্গে মিসাইল আর ড্রোনের লড়াইয়ে সমান চক্কর দেন। খামেনির সুপ্রিম লিডার হয়ে ওঠার প্রতিটি ধাপ আসলে সেই 80 দশকের শুরু থেকে ইরানের পালাবদলের ইতিহাস। শাহজামানায় ইরানে পড়াশুনো, সংস্কৃতি চর্চা, সামাজিক জীবনে ছিল আধুনিকতার ছাপ, কিন্তু পাশ্চাত্যের প্রভাবে দেশে শক্তিশালী হয়ে ওঠে পাল্টা রক্ষণশীল সমর্থকদের প্রতিবাদী স্বরও। কেন? তার পেছনেও কি সেই পশ্চিমী দুনিয়ার ক্ষমতার থাবা বসানোর খেলা? এই ইতিহাসটা একটু ছুঁয়ে আসা যাক। 50-এর দশকের শুরুতে শাহ রেজা পাহলভির আমলে দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক পেট্রোলিয়াম শিল্প জাতীয়করণের উদ্যোগী হন। এর ফলে ব্রিটিশ সরকার বেশ সমস্যায় পড়ে যায়, কারণ তার আগে ইরানে তেলের এই লাভজনক ব্যবসা সামলাত অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি, যার লাভের সিংহভাগই পেত ব্রিটেন। স্বভাবতই ওই সিদ্ধান্তের পর শুরু হয় মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত, যার নেপথ্যে রয়েছে ব্রিটিশরা। রেজা পাহলভির সবুজ সংকেত নিয়ে সিআইএ এবং MI6 শুরু করে দেয় ষড়যন্ত্রের পরিকল্পনা। 1953 মোহাম্মদ মোসাদ্দেককে সরানোর পর যাকে প্রধানমন্ত্রী পদে বসানো হয়, তিনি ইরানের শাহের নির্দেশ মানতে অস্বীকার করেন। এরপরে পশ্চিমী শক্তির আধিপত্য আরও বাড়তে শুরু করে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। পাল্লা দিয়ে বাড়তে থাকে প্রতিবাদের স্বরও। আর এই বিক্ষোভের রক্তাক্ত পথ ধরে ইরানের রাজনৈতিক মানচিত্রে দ্রুত উত্থান হয় আয়াতোল্লাহ খোমেনির।
যার যোগ্য শিষ্য এবং সহচর খামেনি। তিনি 60 এবং 70-এর দশকে শাহ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। এর ফলে বহুবার গ্রেপ্তার হন তিনি। গুপ্ত পুলিশ বাহিনী সাভাকের হাতে বারবার নির্যাতিত হতে হয়েছে তাকে। 1963 সালে মাত্র 24 বছর বয়সে তিনি শাহ সরকারের বিরোধিতার কারণে প্রথমবার কারাবন্দী হন। সেখানে ব্যাপক নিপীড়নের শিকার হতে হয় তাকে। কিন্তু কাটা বিছানো পথ পেরিয়েই তো অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। তবে ইরানের রাজনীতির কেন্দ্রে কিন্তু রয়েছে সেখানের জ্বালানি তেল। জ্বালানি তেলের রাজনীতির এই টানাপোড়েন অবশ্য অনেক আগেই শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য পাশ্চাত্যের নজরে এসেছিল সেই 1934 সালে। সেই বছরই তেল এবং প্রাকৃতিক গ্যাসের খনিগুলি আবিষ্কৃত হয়। শুরু হয় আমেরিকা, রাশিয়া এবং ব্রিটেনের মতো তৎকালীন সুপার পাওয়ারগুলির কৌশলী পদক্ষেপ। জর্ডান, বাহারিন, সৌদি আরব, কুয়েত, ইরাকের শাসক এবং তুরস্কের সামরিক একনায়কদের সমর্থন করে আমেরিকা। ইরানের আলী রেজা শাহ এবং মিশরের আনোয়ার সাদাতকেও সমর্থন করে ব্রিটেন। রাশিয়ার সমর্থন পায় সিরিয়ার আল আসাদ সরকার। বিনিময়ে শিল্পোন্নত পাশ্চাত্য দেশগুলি মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাসের নিয়ন্ত্রণ পেয়ে যায়। যদিও শান্তিপূর্ণ সহাবস্থান কখনোই টেকেনি বেশি দিন, কারণ ইসরায়েল এবং আরবদের যুদ্ধে বারবার ইহুদিদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমী দুনিয়া। গত অর্ধশতকের ইতিহাস জানাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলির শাসকেরা ক্রমেই বুঝতে পারেন তেলই হচ্ছে সেই প্রাণভোমরা যার দৌলতে নাকে দড়ি দিয়ে ঘোরানো সম্ভব আমেরিকা, রাশিয়া, ব্রিটেনের মতো শক্তিশালী রাষ্ট্রগুলিকেও। তাই তারা ক্রমে পাল্টা নানা কৌশল খেলতে শুরু করেন। অন্যদিকে এই কৌশলের বিপরীতে সাদ্দামের মতো শাসকের জন্ম হয়। পাশ্চাত্যের ক্ষমতাসীন দেশগুলির ইন্ধনেই যাদের বারবারন্ত শুরু। পরবর্তীকালে সেই হাতের পুতুলকে ছুঁড়ে ফেলতেও দুবার ভাবেনি শক্তিশালী রাষ্ট্রগুলি। এতে মধ্যপ্রাচ্যের অশান্তি বেড়েছে বই কমেনি। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই 1979 সালে ইসলামিক কট্টরপন্থীদের বিদ্রোহের জেরে শাহজামানার পতনের পর ইরানে নতুন কাঠামো গঠিত হয়। ঠিক এই সময় থেকেই খামেনি দ্রুত শাসন ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেন। ইসলামী বিপ্লবী পরিষদের সদস্য, উপপ্রতিরক্ষা মন্ত্রী এবং সংসদ সদস্য পদেরও কাজ শুরু করেন তিনি। ইসলামী বিপ্লবের পর উপপ্রতিরক্ষা মন্ত্রী হিসেবে খামেনি 1980 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধ চলাকালীন দেশের বিপ্লবী সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। যুদ্ধে দুপক্ষ মিলিয়ে নিহত হয়েছিলেন প্রায় 10 লাখ মানুষ। কিন্তু সামরিক বাহিনীর সাথে তার ঘনিষ্ঠতা পরবর্তীকালে অনেক সুবিধে করে দেয় খামেনিকে। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু ইরানের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়। তার উত্তরসূরি হিসেবে মনোনীত আয়াতুল্লাহ মন্তাজারিকে শেষ মুহূর্তে বাতিল করা হয়। ফলে এক নতুন পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা নির্বাচিত হন খামেনি। তিনি ওই পদমর্যাদার যোগ্য কিনা তা নিয়ে ওই সময় কিন্তু প্রশ্ন উঠেছিল তার সহযোগীদের মধ্যেই। পরিস্থিতি আঁচ করে খামেনি নিজেই ওই সময় বলেছিলেন, আমি একজন ক্ষুদ্র মৌলবী, এই পদে নিজেকে উপযুক্ত বলে মনেই করি না। তার আগে অবশ্য খোমেনির সমর্থনে আয়াতুল্লাহ খামেনি ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন। আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের একাংশের বিশ্লেষণ, এটাকে ইতিহাসের এক দুর্ঘটনাই বলা চলে। আর এই দুর্ঘটনাই পাল্টে দিয়েছে বিশ্ব রাজনীতিকে। যাকে একসময় দুর্বল সর্বোচ্চ নেতা হিসেবে ভাবা হয়েছিল, সেখান থেকেই ইতিহাস তাকে গত 100 বছরের সবচেয়ে শক্তিশালী 5 জন ইরানি নেতার একজনে পরিণত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি
প্রায় 4 দশক ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে সুন্নি প্রভাবিত রাষ্ট্রগুলির প্রতিপক্ষ হিসেবে শিয়া অধ্যুষিত ইরানকে এক আঞ্চলিক শক্তিতে পরিণত করেছেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আপোষহীন সংগ্রামও তিনি বজায় রেখেছেন। আবার দেশে একাধিকবার গণবিক্ষোভ হলেও তা কঠোর হাতে দমন করেছেন তিনি। চলতি বছরের মার্চে ডোনাল্ড ট্রাম্প জানান তিনি খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে এবং হুঁশিয়ারি দিয়েছেন যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। পাল্টা বক্তব্যে তেহরান দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিমী দুনিয়া এটা বিশ্বাস করেনি। আবার ইসরায়েল এই ধরনের কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করেছে। অথচ 1957 সালে আমেরিকার সাহায্যেই শান্তির জন্য পরমাণু প্রকল্প শুরু করেছিল ইরান। 60-এর দশকে পাশ্চাত্যের সহযোগিতাতেই পরমাণু চুল্লি তৈরি হয়েছিল সে দেশে। 1979 সালে আরব বিশ্বের অধিকাংশ দেশ একজোট হয়ে ইরানের ইসলামিক বিপ্লবকে সমর্থন করলে ওই সহযোগিতা বন্ধ হয়ে যায়। বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হয়ে ওঠা এই মানুষটি কি পারবেন রাজনৈতিক জীবনের শেষ লগ্নে এসে দেশের মধ্যে আর আন্তর্জাতিক মহলে নিজের প্রভাবকে টিকিয়ে রাখতে? উত্তর খোঁজার দায় থাকুক ভবিষ্যতের গর্ভে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও তৈরিতে আমার পাশে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।